নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আমি নন্দিনী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স। তাকে বরণ করে নেওয়ার জন্য শোভা হাজরা রায়কে সবাই দেখতে পাবে, বুঝতে পারবে। খেলোয়াড় আমাদের শ্রীরামপুর শহরের, আর আমাদের এই মহকুমারই অত্যন্ত গর্বের। আমাদের পরিবহন মন্ত্রী শ্রী এগিয়ে গেছে, পরবর্তী প্রজন্ম এগিয়ে আসছে সেই পথের প্রতীক হয়ে। যেমন মমতা অন্নয়দার নেতৃত্বে শ্রীরামপুরের এই যে প্রোগ্রাম রক্তদান শিবির, স্বেচ্ছা রক্তদান শিবিরকে কেন্দ্র করে এই যে এত জনসমাগম, এই অনুষ্ঠান প্রায় 39 নেতৃবৃন্দ বিভিন্ন স্তরে তারা এই কর্মসূচিতে আসেন এবং কর্মসূচি সফলতা পেয়েছে। এখানে একেবারে অরূপদা থেকে শুরু করে ইকবালদা থেকে শুরু করে কাউন্সিলররা অনেকেই রয়েছেন, দলের শাখা সংগঠন এবং মানুষের সঙ্গে যদি রিলেশন না রাখে তবে 39 বছর একটা রক্তদান করা কারোর পক্ষে সম্ভব নয়। তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। মঞ্চে আছেন আমার প্রিয় দাদা ডক্টর সুদীপ্ত রায়। তিনি কম কথা বলেন, বেশি কাজ করেন শ্রীরামপুর মানুষের জন্য। আমার আরেক প্রিয় দাদা কল্যাণ ব্যানার্জি এমপি, তিনিও আসবেন। এখানে কোভিড আছে, আমাদের বাংলার রূপকার। তার থেকেও যদি কেউ বেশি কাজ করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে কোনো মিথ্যাচার নেই। আমি শুধু আপনাদের বলবো যে সংগঠনটাকে একদম আটোসাটো করুন। অন্যায় বলছিল একটা সময় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিরা আমাকে গুলিও করেছে, কিন্তু রাখে হরি মারে কে। 3বার অ্যাটাক হয়েছে, একবারও গুলি কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে, একটাও লাগেনি। কেন লাগেনি? কোনো জায়গায় আজকে জেনে রাখবেন যে জামানত জব্দ হয়ে গেছে মিথ্যুকরা। যে মিথ্যুকরা মানুষকে বিভ্রান্ত করেছিল, যারা রাজ্য প্রশাসনকে অস্থির করেছিল, বাতি জ্বালিয়ে মোমবাতি মিছিল করে রাত জেগে বিভিন্ন কায়দায় মানুষকে বিভ্রান্ত করেছিল। মানুষ বিভ্রান্ত হয়নি, তার কারণ মানুষ জানে যে নিয়ে আন্দোলন করছেন সারা বাংলার মানুষ শুধু নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস এটা কখনো মেনে নিতে পারেনি যে ঘটনাকে নিয়ে আন্দোলন করছে, এবং সেই আসামি চরম শাস্তি ফাঁসির দাবি তিনি করেছেন এবং ফাঁসি দেওয়ার জন্য রক্তে প্লেটলেট নামক একটি পদার্থ থাকে, সেই পদার্থের ঘাটতি ঘটলে ডেঙ্গি রোগের প্রকাশ দেখা যায়। 1 বোতল রক্তকে বিভাজন করে প্লেটলেটকে আলাদা করে যার শরীরে ডেঙ্গি রয়েছে তার শরীরে প্রয়োগ করলে সে সুস্থ হয়ে ওঠে। বাকি উদ্ভিদ রক্ত আমরা অনেক সময় শুনি হিমোগ্লোবিন কমে গেছে। বাকি উদ্ভিদ রক্ত হিমোগ্লোবিনকে আলাদা করে যার শরীরে হিমোগ্লোবিন কম আছে তার শরীরে প্রয়োগ করলে সে সুস্থ হয়ে ওঠে। বাকি উদ্ভিদ রক্ত পোড়া রোগীর ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ, তার কারণ সবাইকে নিয়ে যেও। দাদা, গতকাল উপনির্বাচনে দেখা গেল 6-6 কি বলবেন? দেখুন, যেভাবে বিরোধীরা গঠনমূলক সমালোচনা না করে তারা যেভাবে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা অপপ্রচার কুৎসা রটাচ্ছে, মানুষ তার জবাব দেবে। যত এই মিথ্যা কুৎসা রটাবে ততই জেনে রাখবেন আরও জিরোর দিকে যাবে। শুভেন্দু অধিকারী বললে যে ভোটের দিন যে অবাধ নির্বাচন,
তো অবাধ নির্বাচনে এই ফল চলে। ঘটনা হচ্ছে যে নাচতে না জানলে উঠোনের দোষ, নিজের দোষ চাপাবার জন্য ওদের তো দলের মধ্যে নিজেদের মধ্যে বিভেদ রয়েছে, ও সুকান্তর দোষ দেয় আর সুকান্ত ওর দোষ দেয়, এই চলতে থাকে। 26-এ কি অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বেশি বুদ্ধিদীপ্ত, কি বলবেন? যেমন শুধু দিলীপ ঘোষ নয়, সাথে দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রায় 42-43 বছর আমি তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শ, সেই আদর্শ মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সেবা করা, তাই এই 39 বছর ধরে আমরা এই রক্তদান শিবিরটা করে যাচ্ছি। দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে আমরা ধন্য হই, তাদের হাতে তুলে দিতে পেরে আমরা এই প্রোগ্রামটা করে যাই। এবং আমার মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক শিক্ষা, সাধারণ মানুষকে আহ্বান করা হয়েছে যে আপনি আসুন, আপনার যা যা অপূরণীয় কঠিনতম জায়গা থেকে এসে আজকে মামাটি মানুষের সরকারের আজকে রক্তদান শিবির, কি বলবেন? আমার মনে আছে যেদিন দুয়ারে সরকার ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী, সেদিন তিনি বললেন যে দুয়ারে সরকারের ক্যাম্পে আমার পঞ্চায়েত সদস্যরা তোমরা কেউ থাকবে না। দিদি কেন বলেছিলেন কথাটা? আমাদের পঞ্চায়েত সদস্যরা খারাপ তার জন্য দিদি কথা বলেন। দিদি বলেছেন যে দুয়ারে সরকারে যদি তৃণমূলের জনপ্রতিনিধিরা ঘোরে, তাহলে যারা বিরোধী দলকে ভোট দিয়েছে তারা ওই ক্যাম্পে আসতে দ্বিধাগ্রস্ত হবে, সংকোচ বোধ করবে। তাই তোমরা একটু দূরে সরে থাকো, যাতে আমার সরকারি সুযোগ সুবিধে সমস্ত মানুষ পেতে পারে। আপনি বলুন তো, এরা মুখ্যমন্ত্রী কোথায় পাবেন? যে মুখ্যমন্ত্রী রাজনীতির ঊর্ধ্বে উঠে তার সমস্ত পরিষেবাগুলোকে 100% মানুষের কাছে পৌঁছে যায়। আপনি জানেন যে নদিয়াতে শান্তিপুর বলে একটা বিধানসভা আছে, সেই বিধানসভায় বন্ধ হয়েছে। এটা সময়ের সঙ্গে সঙ্গে মানুষ যানবাহন গ্রহণ করে এবং অল্টারনেটিভ যান গ্রহণ করে নেয় মানুষ, এটা মানুষের উপর নির্ভর করে। 3 নম্বর বাস আগে জিটিআর দিয়ে চলতো, এখন এত ছোট গাড়ি হয়ে গেছে যে এই বাসগুলো আর লোকাল প্যাসেঞ্জার পায় না, যেটাকে কাটার সার্ভিস বলে। ফলে সে বাস চালিয়ে যে ফুয়েল কস্ট পার কিলোমিটার সেটা সে তারা তুলতে পারে না বলে তারা বাসগুলো চালাতে পারছে। এটা তো প্রাইভেট বাস, আমরা তো চালাতে বারণ করিনি, তারা প্রফিট না করলে কি করে চালাবে? এবার সাধারণ মানুষের একটা অতীতের একটা স্মৃতি আছে 3 নম্বর বাস, কিন্তু বাস মালিকরা চালাবে কি করে? তারা প্রফিট না করলে চালাতে পারবে না। ফলে আবার এখনও অল্টারনেটিভ প্রচুর যানবাহন বেরিয়েছে। আমাদের সবথেকে সমস্যা হচ্ছে যে শ্রীরামপুর থেকে সরাসরি যে বাগবাজারে যায় সেই মানুষগুলো কিন্তু অনেকগুলো গাড়ি মানে ব্যবহার করে যেতে হচ্ছে, কষ্টটা তাদের হচ্ছে। কিন্তু মাঝখানের যে প্যাসেঞ্জারগুলো, যারা ধরুন আমি স্কুলে যাব বাচ্চাকে নিয়ে, আমি বাজারে যাব 1 কিলোমিটার, সে তো সামনে অটো থাকছে, টোটো থাকছে, সেইগুলোকে গ্রহণ করে দিচ্ছে আর বাস চাপে না। এটা বাস শিল্পে একটা বড় সমস্যা। এই সমস্যায় আমরা নিজেরাও জর্জরিত হচ্ছি এবং আমার সরকারি বাস চালিয়েও কষ্ট ওঠানো যায় না, বহু রুটে আছে। এখন এই সমস্যার সমাধান যে চটপট করে ফেলা যাবে তা নয়, এটা ঘটনা। তবে এই ছোট যানগুলো, যেমন টোটো বেরিয়েছে অনেক, টোটোগুলোকে একটা শৃঙ্খলায় আনার জন্য আমরা কয়েক মাসের মধ্যেই ব্যবস্থা নিচ্ছি। আমরা কাজ শুরু করে দিয়েছি যে তাদের যদি একটা ডিসিপ্লিনের মধ্যে এনে অন্তত বাস রাস্তা থেকে কিছুটা পকেট রুটে দেওয়া যায়, তাহলে হয়তো কিছু বাস আবার নতুন করে চালানো যেতে পারে। এটা হচ্ছে বিষয়।